আজকে আমরা রসায়নের ডায়াগ্রাম চিত্র সম্পর্কে একটু ধারণা নিব। যে আমরা জানি যে এক একটা পদার্থ, রসায়নের এক একটা পদার্থ এক একটি ডায়াগ্রাম চিত্র সম্ভব হয়। আমরা গত ক্লাসে করেছিলাম ইলেকট্রন বিন্যাস এবং পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। তো আজকে আমরা যেটা করব, এক একটা পদার্থ আমরা বিবেচনা করব। যেমন সোডিয়াম এবং সোডিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম এবং অ্যালুমিনিয়াম আয়ন। এই যে একটা মৌল থেকে আরেকটা মৌল, বাম থেকে ডান দিকে কিন্তু আমরা অগ্রসর হচ্ছি। সোডিয়াম আছে 1 নম্বর গ্রুপে, ম্যাগনেসিয়াম আছে 2 নম্বর গ্রুপে, অ্যালুমিনিয়াম আছে 13 নম্বর গ্রুপে। তো আমরা যোজনীর বিবেচনা করেছিলাম, এটি 1 যোজি, এটি 2 যোজি, এটি 3 যোজি। তাহলে এই যে যোজনী, এই যোজনীর মান অনুযায়ী আমরা কিন্তু জারণ মানও হিসাব করতে পারি। এবং এইখানে যে একটা পজিটিভ আয়ন, 2টা পজিটিভ আয়ন, 3টা পজিটিভ আয়ন, এর পাশাপাশি যদি আমরা ক্লোরিন, শুধু ক্লোরিন এবং ক্লোরিন আয়নকে বিবেচনা করি তাহলে ক্লোরিন একটি মাইনাস আয়ন হবে। যদি অক্সিজেনকে বিবেচনা করি, অক্সিজেন 2 মাইনাস আয়ন হবে। তাহলে এই যে আয়নগুলো আসছে, এগুলো কিভাবে আসছে দেখো। যদি সোডিয়াম 11টি ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকে, সোডিয়ামের আমরা জানি সোডিয়াম হচ্ছে পর্যায় সারণীতে 11 নম্বর অবস্থানে, তার অবস্থান অর্থাৎ পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এই 11টা কি নির্দেশ করে? 11টা প্রোটন নির্দেশ করে, 11টা ইলেকট্রন নির্দেশ করে। ন্যাচারালি যখন থাকে, অর্থাৎ কোনো ইলেকট্রন আদান প্রদান করেনি, তখন সোডিয়ামের উপরে কোনো আয়ন হয় না। আর যখন এই 11টা ইলেকট্রন থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে দেয়, তখন 10টি ইলেকট্রন অবশিষ্ট থাকে এবং একটি প্লাসের সৃষ্টি হয়। তো যখন আমরা ডায়াগ্রাম চিত্র আঁকি, একটা প্রশ্ন কিন্তু খুব আসতে দেখা যায় যে হয়তো সোডিয়াম এবং ক্লোরিন এই দুটির যোজনী একই বা সক্রিয়তার পরিমাণ একই, কিন্তু সক্রিয়তার কারণ ভিন্ন। এটি আমাদের অনেক সময় প্রশ্নে আসতে দেখা যায়। তো সোডিয়াম এবং ক্লোরিন এ দুটি সম্পর্কে প্রশ্নটা কি আসে বলেছি যে সক্রিয়তার পরিমাণ একই, কিন্তু সক্রিয়তার কারণ ভিন্ন। আমরা ডায়াগ্রাম চিত্রের সাহায্যে এই কথাটিকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। এগুলো আশা করি তোমরা তুলে নিয়েছ। তো আমরা চলো এই কথাটিকে একটু ভেঙে বুঝি। দেখো, আমি সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের কথা বলেছি। সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের কথাই, সোডিয়াম এবং ক্লোরিনের কথা বলেছি। সোডিয়াম 11, ক্লোরিন 17। দেখো, যদি আমরা সোডিয়ামের ডায়াগ্রাম চিত্র আঁকি, প্রথম শক্তি স্তরে
2টি ইলেকট্রন থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকবে, 8 আর 2 10, এবং সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন থাকবে। এবার যদি আমরা ক্লোরিন, এটা হচ্ছে সোডিয়ামের ডায়াগ্রাম চিত্র, এবার যদি আমরা ক্লোরিনের ডায়াগ্রাম চিত্র আঁকি, 2 8 7, তাহলে এইটা হবে কিন্তু ক্লোরিনের ডায়াগ্রাম চিত্র। তাহলে এই দুটি থেকে আমরা কিছু তো বুঝতে পারছি নাকি, যে বলো তো আমি কি বলতে চাইছি বা কি বোঝাতে চাইছি দেখি। এখানে দেখো একটু ডিফারেন্স আছে, যে এইখানে শেষ কক্ষপথে মাত্র 1টি ইলেকট্রন বিদ্যমান এবং এখানে ক্লোরিনের শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন বিদ্যমান। তাহলে সোডিয়াম খুব সহজেই 1টি ইলেকট্রনকে ত্যাগ করার ক্ষমতা রাখে। শেষ কক্ষপথে যত কম সংখ্যক ইলেকট্রন থাকবে সেটি ত্যাগ করা ওই মৌলের জন্য সহজ হবে। তাহলে শেষ কক্ষপথে মাত্র 1টি ইলেকট্রন থাকা সেই ইলেকট্রনটিকে এই সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে ত্যাগ করে দেওয়া অনেক বেশি সহজ হবে। ঠিক অন্যদিকে ক্লোরিনের শেষ কক্ষপথে দেখি 7টি ইলেকট্রন। আমরা অষ্টক বলতে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণতা বুঝাই। তাহলে দেখো ক্লোরিনের বেলায় দেখা যাচ্ছে সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন বিদ্যমান। তাহলে এই 7টি থেকে ইলেকট্রন ত্যাগ করা খুব কঠিন ব্যাপার, কিন্তু গ্রহণ করাটা অনেক সহজ। তাহলে সোডিয়ামের একটা ধর্ম হচ্ছে এর শেষ কক্ষপথে অনেক কম সংখ্যক অর্থাৎ মাত্র 1টি ইলেকট্রন থাকায় এটি সেই ইলেকট্রনকে ত্যাগ করে দিতে পারবে। পাশাপাশি ক্লোরিনের 7টি ইলেকট্রন থাকায় শেষ কক্ষপথে সে ইলেকট্রন ত্যাগ করাটা কঠিন হবে, কিন্তু গ্রহণ করাটা সহজ হবে। যখন সোডিয়াম তার 1টি ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে এই শক্তি স্তরটাই ত্যাগ হয়ে যায়, তখন এর সর্বশেষ শক্তি স্তর অষ্টক পূরণ হয়ে পড়ে। অর্থাৎ সোডিয়াম নিয়নের আকার ধারণ করতে পারে, নিয়ন, যেটি এই লাস্টের শক্তি স্তরটি বাদ গিয়ে শুধু নিয়নের কাঠামো পায়। তো এইটিকে আমরা সোডিয়াম প্লাস আয়ন বলতে পারি, 1টি ইলেকট্রন ত্যাগ করে দিল। এবং ক্লোরিনের বেলায় সেই 1টি ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয় এবং এটি আর্গনের কাঠামো লাভ করে, নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করে। তো তাহলে এখানে দেখো শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন থাকায় এই ইলেকট্রনটি ত্যাগ করতে সহজ। অর্থাৎ সক্রিয়তার কারণটা কিন্তু এই যে শেষ কক্ষপথে মাত্র 1টি ইলেকট্রন আছে, এটি ত্যাগ করা সম্ভব। আর ক্লোরিনের বেলায় সে 1টি ইলেকট্রন সে গ্রহণ করতে পারবে, কিন্তু ত্যাগ করাটা কঠিন। এই যে কারণটুকু ভিন্ন, এবং এদের দুইজনেরই যোজনী 1 এবং 1, সোডিয়ামের যোজনীও 1, ক্লোরিনের যোজনীও 1। তাহলে এই 1-1 যোজি অর্থাৎ সক্রিয়তার পরিমাণটা একই, কিন্তু সক্রিয়তার কারণটা ভিন্ন। কারণ একজন ইলেকট্রন ত্যাগ করে অষ্টকে নেমে যেতে পারে, আরেকজন ইলেকট্রন গ্রহণ করে অষ্টকে নেমে যেতে পারে। তাহলে সোডিয়াম বাদে যদি আমরা এবার
পটাশিয়ামকে বিবেচনা করি, দেখো পটাশিয়ামকে যদি বিবেচনা করি তাহলে পটাশিয়ামের বেলায়ও কিন্তু যোজনীটা 1। পটাশিয়ামের বেলায় যোজনী 1 হবে এবং পটাশিয়াম আছে 19 নম্বরে, 18 আর 1 19। তাহলে পটাশিয়াম যখন এই একটি ইলেকট্রন আছে তখন এর মোট 1 2 3 4 চতুর্থ শক্তি স্তর এবং একটি ইলেকট্রন আছে, তাহলে এর বেলায়ও আমরা বলতে পারি এদের সক্রিয়তার পরিমাণ 1, কিন্তু সক্রিয়তার কারণ ভিন্ন। কারণ কি, আমরা কারণটা আবারও বলি যে পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন বিদ্যমান এবং ক্লোরিনের শেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন বিদ্যমান। আমরা জানি যে কোনো মৌলের শেষ শক্তি স্তরে যত সংখ্যক কম ইলেকট্রন থাকবে সেটি তার পক্ষে ত্যাগ করে দেওয়া অনেক বেশি সহজ হবে। তাহলে পটাশিয়ামের বেলায়ও শেষ কক্ষপথে একটি ইলেকট্রন বিদ্যমান, এই একটি ইলেকট্রন ত্যাগ করে আর্গনের কাঠামো লাভ করতে পারে, আর্গনের কাঠামো লাভ করতে পারে। আর্গন 18 নাম্বার, সেই 18টি ইলেকট্রন নিয়ে একটি ইলেকট্রন ত্যাগ করে এই শক্তি স্তরটিও ত্যাগ করে এটি কিন্তু পটাশিয়াম আয়নে পরিণত হতে পারে, অর্থাৎ পটাশিয়াম আয়ন K+। আসলে আজকের ক্লাসে ডিস্টারবেন্সটা অনেক বেশি, সাইডে অনেক শব্দ আসছে, যে কারণে ক্লাসটা কেমন শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে এটি আমি বুঝতে পারছি না। তাহলে আমরা গত ক্লাসে কিন্তু দেখেছিলাম যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। আজকে আমরা পদার্থের আকার সম্পর্কে একটু ধারণা নিব এবং পরবর্তীতে আমরা 3টি ধর্ম সম্পর্কে একটু শিখব। যাই হোক, আমরা আকার সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা নেওয়ার চেষ্টা করি। পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে, অর্থাৎ পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে যে মৌলগুলো আছে এবং উপর থেকে নিচের দিকে, আমরা জানি বাম থেকে ডানের দিকে একটা একটা করে গ্রুপ পরিবর্তিত হয় এবং উপর থেকে নিচের দিকে, অর্থাৎ বাম থেকে ডানে যখন যাই আমরা, যেমন প্রথম বাম থেকে ডানে 1 2 3, এখানে আমরা 1 2 3 4 5 6 7 8 9
আমরা 1 থেকে 18 পর্যন্ত গ্রুপ পাই বাম থেকে ডানে, আর উপর থেকে আমরা নিচের দিকে 7টা পর্যায় পাই, তাই না? উপর থেকে নিচের দিকে আমরা 7টা পর্যায় পাই, বাম থেকে ডানের দিকে আমরা 18টা গ্রুপ পাই। এইখানে দেখা যায় কি 1 নাম্বার গ্রুপে যাদের অবস্থান আছে, যেমন হাইড্রোজেন আছে, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, এই যে মৌলগুলো। এবার যদি আমরা বাম থেকে ডান দিকে যাই একটু একটু করে, তাহলে আমরা অবস্থান্তরগুলোকে বাদ দিয়ে দিলাম, আমরা ওগুলো সম্পর্কে পরে আলোচনা করব। বিষয় একই, কিন্তু আমরা অবস্থান্তর নিচ্ছি না। অর্থাৎ আমরা 13 নাম্বারকে মনে করছি তৃতীয়, সেরকমভাবে বিবেচনা করছি। তো এটা হচ্ছে 1 নাম্বার গ্রুপ। 2 নাম্বার গ্রুপে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তাহলে এই যে এটা পেলাম আমরা। এবার 13 নাম্বার, অর্থাৎ 13কে আমরা 3 ধরছি। 13 নাম্বারে আছে আমাদের বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তারপর লিথিয়ামের লাইন এটা একটু নিচে হবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমাদের কিন্তু এখানে 1 নাম্বার পর্যায়, 2 নাম্বার পর্যায়, 3 নাম্বার পর্যায়, 4 নাম্বার পর্যায়, আমরা মাঝেরগুলোকে গ্যাপ দিলাম। অর্থাৎ এবার খেয়াল করো যে হাইড্রোজেন 1 নাম্বার পর্যায়ে আছে এবং হিলিয়াম 1 নাম্বার পর্যায়ে আছে। 2 নাম্বার পর্যায়ে আমরা লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো 2 নাম্বার পর্যায়ে। 3 নাম্বার পর্যায়ে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এগুলোকে আমরা যখন নির্দিষ্ট করে বুঝতে পারছি যে এদের অবস্থান কোথায় আছে, তখন দেখো এই যে 1 নাম্বার পর্যায়ে, যেটা এই 1 নাম্বার পর্যায়ে কিন্তু একটি শক্তি স্তর বিদ্যমান এবং একটি ইলেকট্রন বিদ্যমান। ডান পাশে হিলিয়ামের ক্ষেত্রে 2টি ইলেকট্রন বিদ্যমান এবং প্রথম শক্তি স্তরে আমরা জানি 1s²। এই প্রথম শক্তি স্তর শেষ, তাহলে 2টির বেশি প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ করতে পারে না, এবং সেটি আমরা দেখলাম প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে। এবার আমরা যদি তৃতীয় শক্তি স্তর বিবেচনা করি, দেখো তৃতীয় পর্যায় বা তৃতীয় শক্তি স্তর যদি আমরা বিবেচনা করি, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আমরা কেমন পাবো? 2, 8 শেষ শক্তি স্তরে 1টি। ম্যাগনেসিয়ামের বেলায় 2, 8 সর্বশেষে 2টি। ঠিক তেমন যদি অ্যালুমিনিয়ামেরটা আঁকি তাহলে 3টি হবে, সিলিকনেরটা আঁকলে 4টি হবে। তাহলে একই পর্যায়ে আমরা যত বাম থেকে ডান দিকে যাচ্ছি, অর্থাৎ গ্রুপ পরিবর্তন করে করে একটু একটু করে এগোচ্ছি, তখন দেখব প্রত্যেকটা মৌলের জন্য একটি একটি করে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে। সোডিয়ামের বেলায় শেষ শক্তি স্তরে 1টি, ম্যাগনেসিয়ামের বেলায় শেষ শক্তি স্তরে 2টি, অ্যালুমিনিয়ামের বেলায় শেষ শক্তি স্তরে 3টি, সিলিকনের বেলায় 4টি, ফসফরাসের বেলায় 5টি, শেষ শক্তি স্তরে একটি একটি করে ইলেকট্রন বাড়ছে। তাহলে আমরা যদি আকারের কথা বলি, বাম থেকে ডান দিকে গেলে মৌলের আকারটা কিভাবে পরিবর্তিত হবে,
তাহলে দেখো একেবারে বামে যে অবস্থান করছে তার আকার যতটুকু বড় হবে তার থেকে একটু ডানে অবস্থান যে করছে তার আকার আরো একটু ছোট হবে। এই যে ছোট হবে, কেন ছোট হবে? কারণ আমরা জানি এক একটা পদার্থের কেন্দ্রে মূলত প্রোটনগুলো অবস্থান করে, কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটনগুলো অবস্থান করে এবং এই প্রোটন পজিটিভ আধানযুক্ত হয়। আর এই যে শক্তি স্তর দিয়ে যে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে বা যে ইলেকট্রনগুলো অবস্থান করছে তারা নেগেটিভ চার্জ যুক্ত হয়। আমরা জানি পজিটিভ এবং নেগেটিভ চার্জ একে অপরের প্রতি আকর্ষিত হয়, যে কারণে বাম থেকে ডানে যখন একটা মৌল একটা একটা করে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে তার আকর্ষণ শক্তিটাও একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে বাম থেকে যতই আমরা ডানের দিকে যাব দেখব একটি একটি করে ইলেকট্রন বেশি হচ্ছে, অর্থাৎ কেন্দ্রের প্রতি তাদের আকর্ষণটা বেশি হচ্ছে, যে কারণে এদের শেষ শক্তি স্তরের আকারটা একটু চুপসে আসছে, অর্থাৎ ছোট হয়ে আসছে। তাই বাম থেকে ডানে যতই এগোবো তত একটা একটা করে ইলেকট্রন বাড়তে থাকবে এবং কেন্দ্রের প্রতি তাদের আকর্ষণ বলটাও বাড়তে থাকবে, যে কারণে তাদের আকার সংকুচিত হতে থাকবে। তাহলে আমরা শিখলাম বাম থেকে ডান দিকে যত এগোবো ইলেকট্রন বাড়ার কারণে কেন্দ্রের প্রতি অর্থাৎ পজিটিভ আয়নের প্রতি তাদের বেশি আকর্ষণ অনুভবের কারণে তাদের আকারটা ছোট হয়ে আসে। তাহলে বাম থেকে ডানের দিকে যত এগোবো তত আকার ছোট হয়ে আসবে। এবার আমরা উপর থেকে নিচের দিকে বিবেচনা করব। আমরা এই আকারটি আজকে শিখব এবং পরবর্তী ক্লাসে আমরা শিখব আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, এগুলো সম্পর্কে আমরা প্রত্যেকটা শিখব। কিন্তু আমরা এর সাথে আকারের খুব একটা গভীর সম্পর্ক আছে, তার জন্য আমরা আকারটাকে আজকে খুব ভালোভাবে বুঝতে শিখি। তাহলে আমরা এতক্ষণ কি শিখলাম? বাম থেকে ডানের দিকে যত যাব পদার্থের আকার ক্রমান্বয়ে পদার্থের আকার অর্থাৎ অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস এদের ভিতরে কোনটি সব থেকে বড় হবে? এই তিনটি মৌলের ক্ষেত্রে সব থেকে বড় হবে নিশ্চয়ই অ্যালুমিনিয়াম। কেননা অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন আছে, সিলিকনের শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন আছে, ফসফরাসের শেষ কক্ষপথে 5টি ইলেকট্রন আছে। তাহলে এই যত আমরা ডান দিকে যাচ্ছি তত কেন্দ্রের প্রতি আকর্ষণ বলটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে এটি 3টি আছে, 3টি ইলেকট্রন দিয়ে যে বলে কেন্দ্রকে আকর্ষণ করবে, 4টি থাকলে তার চেয়ে বেশি বলে আকর্ষণ করবে, আর 5টি থাকলে তার থেকেও বেশি বলে আকর্ষণ করবে। তাহলে এটি সব থেকে ছোট হবে, এটি হবে মাঝারি, এটি হবে বড়, তাই না? তাহলে বাম থেকে ডান দিকে অগ্রসর হলে আকার ছোট হয়, আর উপর থেকে যখন আমরা নিচ দিকে আসব তখন আমরা বুঝি একটা একটা করে নতুন শক্তি স্তর যুক্ত হচ্ছে, তাই না? উপর থেকে যতই নিচের দিকে আসব তখন একটা একটা করে, যেমন হাইড্রোজেনের বেলায় একটা শক্তি স্তর, একটি ইলেকট্রন, লিথিয়ামের বেলায় 2টি শক্তি স্তর। তাহলে শক্তি স্তর বাড়লে ততটুকু কিন্তু আর সংকুচিত হওয়ার সম্ভাবনা থাকে না। সোডিয়ামের বেলায় এই যে চিত্রগুলো আমরা আঁকছি এই চিত্রগুলোই হচ্ছে ডায়াগ্রাম চিত্র। তাহলে সোডিয়ামের বেলায় তাহলে দেখো উপর থেকে যত নিচের দিকে যাচ্ছি তত কিন্তু একটা করে শক্তি স্তর যুক্ত হচ্ছে। তাহলে এই একটা করে শক্তি স্তর যুক্ত হলে আকারটা অনেক বাড়তে থাকে। তাই আমরা বলতে পারি উপর থেকে নিচের দিকে আসতে থাকলে আকার
বাড়তে থাকে। তাহলে উপরেরটা দেখো একেবারে ছোট, এটা মাঝারি এবং এটি বড়। তাহলে উপর থেকে নিচের দিকে আসতে থাকলে আমরা আজকেই এটা মোটামুটি একটু ধারণা নিয়ে নিব। তারপর আমরা আগামীকালকে আয়নীকরণ শক্তি কাকে বলে, ইলেকট্রন আসক্তি কাকে বলে, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, এগুলো আমরা শিখব। কিন্তু আমাদের পরীক্ষাতে মূলত আসে যে 3টি মৌল দেয়া থাকবে, মনে করো 3টি বা 4টি মৌল দেয়া থাকবে উদ্দীপকে। যেমন এখান থেকে পটাশিয়াম থাকতে পারে, এখান থেকে ম্যাগনেসিয়াম থাকতে পারে, এখান থেকে ক্লোরিন থাকতে পারে। এই 3টি মৌল উদ্দীপকে 3টি মৌল দিয়ে বলা হতে পারে যে আয়নীকরণ শক্তির ক্রম নির্ণয় করে দেখাও। আয়নীকরণ শক্তির ক্রম নির্ণয় করে দেখাও, বা ইলেকট্রন আসক্তির ক্রম নির্ণয় করে দেখাও, বা তড়িৎ ঋণাত্মকতার ক্রম নির্ণয় করে দেখাও। তো এখানে এই যে নিচে যে 3টি আমরা লিখলাম, এই 3টি কিন্তু আকারের সাথে খুব একটা গভীর সম্পর্ক আছে। কি বললাম? এই 3টির আকারের সাথে কি সম্পর্ক? যদি আকার বাড়ে তাহলে এরা সবাই কমে, আর যদি আকার কমে তাহলে এরা সবাই বাড়ে। অর্থাৎ আমাদের খাতায় লেখার সময় অবশ্যই লিখতে হবে যে আকার, আমরা আকার না লিখে সেখানে লিখব পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ কথাটা আমরা লিখব। এই পারমাণবিক ব্যাসার্ধ যদি বেশি হয়, আমরা এই যে দেখছি এইটার পারমাণবিক ব্যাসার্ধের থেকে এইটার পারমাণবিক ব্যাসার্ধ বেশি, তার থেকে এইটার পারমাণবিক ব্যাসার্ধ আরও বেশি। আমরা অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস যখন সিরিয়াল বাই একই লাইনে সিরিয়াল বাই সামনের দিকে এগিয়েছিলাম, তখন দেখেছিলাম আকার ছোট হতে থাকে ক্রমান্বয়ে। উপর থেকে নিচে আকার বড় হতে থাকে, আর বাম থেকে ডানে আকার ছোট হতে থাকে। তাহলে এইখানে আমাদের কিন্তু 3টা মৌলের কথা বলা আছে। এই 3টা মৌলের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে কার আকার সব থেকে বড় আর কার আকার সব থেকে ছোট হচ্ছে। এখানে সব থেকে বড় হবে নিশ্চয়ই পটাশিয়াম, কেননা এর 4র্থ শক্তি স্তর বিদ্যমান, তাহলে 4টি শক্তি স্তর অনেক বড়। ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন এদের একটি কম শক্তি স্তর বিদ্যমান, কিন্তু ক্লোরিন ডানে হওয়াতে এটির আকার ছোট, ডানে অবস্থান হওয়াতে এটির আকার ছোট। ম্যাগনেসিয়াম ক্লোরিন একই পর্যায়ে অবস্থান, তাই ম্যাগনেসিয়াম থেকে ক্লোরিন আকারে ছোট। কেন ছোট? কারণ ম্যাগনেসিয়াম এর শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, কিন্তু ক্লোরিনের শেষ কক্ষপথে আছে 7টি ইলেকট্রন। এই যে 7টি ইলেকট্রন, এই 7টি ইলেকট্রন বেশি জোরে আকর্ষণ করে। এবং আমরা দেখছি পটাশিয়ামে একটি শক্তি স্তর বেশি আছে, আমরা ডিটেইলে আঁকাই। ম্যাগনেসিয়ামের দেখতে পাচ্ছি প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, এবং তৃতীয় শক্তি স্তরে ম্যাগনেসিয়ামের বেলায় আমরা দেখতে পাচ্ছি 2টি ইলেকট্রন বিদ্যমান। ঠিক তেমনি যদি আমরা ক্লোরিনেরটা আঁকি, 2টি, 8টি এবং 7টি। তাহলে এটিরও তৃতীয় শক্তি স্তর, এটিরও তৃতীয় শক্তি স্তর, এর থেকে এর ইলেকট্রন সংখ্যা বেশি হওয়ায় শেষ কক্ষপথে এটির আকার ছোট। তাহলে এটি হচ্ছে সবচেয়ে ছোট, আর এটির থেকে এটি বড় হবে, কেননা এর একটি শক্তি স্তর বেশি আছে, 4র্থ শক্তি স্তর। তাহলে এটি হবে সব থেকে বড়। তাহলে তোমরা দেখতে বুঝতে পারছো এটি সব থেকে বড়। তাহলে পটাশিয়াম ইজ গ্রেটার দেন ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দেন
ক্লোরিন। তাহলে আমরা আকারের ক্রমটা এরকম পেলাম। তাহলে আমাদের এই তিনটির ক্রম হবে এর উল্টো, অর্থাৎ যদি আমরা বলি আয়নীকরণ শক্তির ক্রম কীরকম হবে, তাহলে ক্লোরিন ইজ গ্রেটার দেন ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দেন পটাশিয়াম। এদের তিনটির বেলাই এরকমই হবে। তো আশা করি বুঝতে পারছো। আমরা সামনের দিন এটি সম্পর্কে আরও ডিটেইল একটু জানার চেষ্টা করব এবং আরও কিছু উদাহরণও দেখব। তো আজকে এই পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আগামী দিনে আমরা উপর থেকে নিচে আরও বেশি সংখ্যায় মৌল নিয়ে চর্চা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাক। ধন্যবাদ।